আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দর্শক, আমার শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, সকলকেই পলাশথানা মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমরা আবার পাঠদানে চলে এলাম। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো তোমরা শিক্ষার্থীবৃন্দ তোমরা বই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও, আমরা ক্লাসটি শুরু করব। আজকে আমি নবম দশম শ্রেণীর ক্লাস নেব বাংলা সাহিত্য বিষয়ে। তোমরা একটু প্রস্তুত হয়ে যাও। পাঠ উপস্থাপনায় আমি রাহিমা আক্তার, সহকারী শিক্ষক বাংলা, পলাশথানা মডেল উচ্চ বিদ্যালয়, পলাশ, নরসিংদী। ক্লাসটি শুরু করার পূর্বে চলো আমরা কিছু ছবি দেখি। ছবিগুলো দেখতে পাচ্ছ তোমরা। নৌকা, নদী, মাঝি, মাঝি নৌকা চালাচ্ছে, নদীর ছবি। এটাও একটা নদীর ছবি, মাঝি নৌকা চালাচ্ছে। এটাও একটা নদীর ছবি। নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ। চারদিকে ছড়িয়ে আছে জালের মতো নদী, অসংখ্য নদ নদী আমাদের চারদিকে ছড়িয়ে আছে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা, সুরমা নদী তটে। তোমরা গানটা নিশ্চয়ই সবাই জানো। আমাদের দেশকে নদীমাতৃক দেশ বলা হয়। তো এরকম নদ নদী নিয়ে, নদ বা নদী, এই বিষয়টা একটা পাঠ আমাদের বইতে আছে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ধরতে পেরেছ কোন পাঠটি আজকে আমি পড়াতে যাচ্ছি। আমাদের আজকের পাঠ কপোতাক্ষ নদ। মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন এই কবিতাটি কপোতাক্ষ নদ। এটা আজকে আমরা পড়ব। কবিতাটি তোমাদের বইয়ে 198 পৃষ্ঠায় আছে। প্রথমে আমরা শিখন ফল জেনে নিই। এই পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে: 1 নাম্বার কবি পরিচিতি বলতে পারবে, কঠিন শব্দের অর্থ বলতে পারবে, চতুর্দশপদী কবিতা বলতে কি বোঝায় তা ব্যাখ্যা করতে পারবে, সনেট সম্পর্কে বলতে পারবে, সনেট কি তা বলতে পারবে। কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তোমরা ছবিটা একটু দেখে নাও, সকলেই জানো, আগেও দেখেছো তোমরা, মাইকেল মধুসূদন দত্ত। এখন আমরা কবি সম্পর্কে একটু জেনে নিই। তোমাদের পাঠ পরিচিতি অংশে কবি পরিচিতি দেওয়া আছে পাঠের, ওই অংশটুকুই আমি দিয়েছি। দেখো, মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন 1824 সালে 25 জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। কোথায় জন্মগ্রহণ করেন? যশোর জেলার সাগরদাড়ি গ্রামে 1824 সালে 25 জানুয়ারি। জীবনের উচ্চাকাঙ্ক্ষা থেকে তিনি বিলেতে চলে যান এবং খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। সেটা হচ্ছে 1842 সালে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। জীবনের উচ্চাকাঙ্ক্ষা থেকে তিনি হিন্দু ধর্ম, তার সনাতন ধর্ম ত্যাগ করে তিনি কি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। আর এর ফলে কি মূলত ওনার নামের পূর্বে মাইকেল শব্দটি যুক্ত হয়, মাইকেল মধুসূদন দত্ত। পেশা ছিল তিনি বাংলা ইংরেজি ছাড়াও অনেক ভাষায় কি পারদর্শী ছিলেন। কবি ও দক্ষ ইংরেজি লেখক হিসেবে তার সুনাম ছিল। মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমাদের একটু বলতে হয়। মাইকেল মধুসূদন দত্ত জমিদারের বংশ, মানে অত্যন্ত উচ্চ বংশে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম রাজনারায়ণ দত্ত এবং মাতার নাম জাহ্নবী দেবী। তো ওনাদের ছেলে মধুসূদন দত্ত, তো তিনি কি আমরা সবাই বুঝতে পারি যেহেতু জমিদার বংশে জন্মগ্রহণ করেছেন, তিনি কি অত্যন্ত ধনাঢ্য জীবনযাপন করতেন। তো মাইকেল মধুসূদন দত্তের প্রথম যে পাঠ সেটা শুরু হয়
ওনার মায়ের কাছে, জাহ্নবী দেবীর কাছে পাঠ শুরু হয়। তারপরে ওনাদের পার্শ্ববর্তী গ্রামের এক ইমাম সাহেবের কাছে গিয়ে তিনি আরবি, ফার্সি, উর্দু বিভিন্ন ভাষায় তিনি শিক্ষা গ্রহণ করেন। আর তিনি অবশ্যই কি মেধাবী ছিলেন, অল্প বয়সে কি তিনি অনেকগুলো ভাষায় পারদর্শী হয়ে গিয়েছিলেন। কিন্তু তারপরে তিনি 7 বছর বয়সে ওনাকে কলকাতায় চলে আসতে হয়। ওনার পিতা পেশাগতভাবে উকিল ছিলেন, ওকালতি পেশা ছিল। তো কলকাতায় কি ওনার পড়াশোনা চলে। তিনি বাংলা সাহিত্যে আধুনিক কবিদের মধ্যে অন্যতম পথিকৃত বলা যায় তাকে। তিনি বাংলা সাহিত্যে অনেক নতুনত্ব বিষয় তিনি যোগ করেছেন, যেমন সনেট, তারপরে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে। এবং তিনি কি প্রথম বাংলা নাটক রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। তার হাত ধরে বাংলা সাহিত্য কি অনেক সমৃদ্ধ হয়, আধুনিকতার ছোঁয়া পায়। এই জন্য মাইকেল মধুসূদন দত্তকে কি আধুনিক যুগের কবিও বলা হয়। তো তিনি যে সমস্ত কাব্যগ্রন্থ বা রচনাবলী লিখেছেন সেগুলো এখানে কিছু তুলে ধরেছি তোমাদের দেখো। তিনি মহাকাব্য, গীতিকাব্য, সনেট, পত্রকাব্য, নাটক, প্রহসন ইত্যাদি রচনা করে কি চির স্মরণীয় হয়ে আছেন, যেটা আমি একটু আগে বললাম। তারপরে বাংলা ভাষার প্রথম মহাকাব্য মেঘনাদ বধ কাব্য তিনি রচনা করেন। তার রচিত অন্যান্য প্রকাশনের মধ্যে রয়েছে একটি বলে সভ্যতা, বড় শালিকের ভাইরালো, নাটক, শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী ইত্যাদি তিনি রচনা করেন। তো মাইকেল মধুসূদন দত্ত সনেটের প্রবর্তন করেন। তিনি সনেট সম্পর্কে পরবর্তীতে আরো বিশদ আলোচনা করব। চতুর্দশপদী কবিতা সনেট। আর তিনি মৃত্যুবরণ করেন 1873 খ্রিস্টাব্দে 29 জুন, কলকাতায় মৃত্যুবরণ করেন। 1873 খ্রিস্টাব্দে 29 জুন কলকাতায় মৃত্যুবরণ করেন। তবে শেষ জীবনে তিনি কিন্তু কষ্ট করেছেন। তিনি উচ্চাকাঙ্ক্ষা থেকে বিলেতে বা লন্ডনে যখন চলে যান তখন কি সেখানে তিনি প্রথম বিয়ে করার পরে ওখানে ওনার সন্তানাদি হয়। তারপরে কোনো একটা কারণে কি ওনাদের সেই সংসার টেকেনি। এরপরে তিনি লন্ডন থেকে কি আবার ফ্রান্সে গিয়েছেন, সেখানে গিয়ে কি তিনি আবার বিয়ে করেছেন। তো এইভাবে তিনি এই যে দুই দেশ বা প্রবাসে তিনি কি বেশি সুবিধা করতে পারেননি। এবং পরে তিনি আবার কলকাতায় চলে আসেন এবং তিনি কি ওই বিদেশ থাকাকালীন অর্থ কষ্টে ভুগেছেন। এবং তখনই কি তিনি তার জীবনের প্রকৃত মানেটা উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি বাংলাদেশকে বা এই মাতৃভূমিকে খুব বেশি অনুভব করতেন এবং তিনি যে জীবনে ভুল করেছেন সেটা কি তিনি উপলব্ধি করতে পারেন। এবং বাংলা ভাষাকে সমৃদ্ধ করার জন্য তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার জন্য তিনি পরে বাংলা সাহিত্যের প্রতি মনোনিবেশ করেন এবং বিভিন্ন এই যে কাব্যগ্রন্থগুলো, তারপরে তোমার সনেট, তারপরে বিভিন্ন ছন্দের প্রবর্তনা করেন। একটু আগে বললাম যে শর্মিষ্ঠা নাটক রচনা করেন, বাংলা নাটককে তিনি সমৃদ্ধ করেন। এইভাবে তিনি পরে বাংলার প্রতি তার সমস্ত মনোনিবেশ দেন এবং বাংলা ভাষাকে কি সমৃদ্ধ করেন। তো মাইকেল মধুসূদন দত্ত যে ইংরেজি সাহিত্যের প্রতি অনুরক্ত হয়ে তিনি লন্ডন গিয়েছিলেন এবং তিনি ইংরেজিতেও কি সাহিত্য রচনা করেছেন, যেমন দ্য ক্যাপটিভ লেডি, এটা তার রচিত, এটা তোমাদের বইয়ের এখানে বর্ণনায় নাই। তো মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমি এতক্ষণ তোমাদের বললাম, তোমরা একটু ভালো করে পড়বে বাসায়। এখন দেখো যে কপোতাক্ষ নদ কবিতাটি, আজকে আমরা নদীর কথা বললাম, নদীমাতৃক দেশ বাংলাদেশ, তাহলে এটা নদী নয় কেন? কপোতাক্ষ নদ আর নদী এই দুইটার মধ্যে পার্থক্যটা কি সেটা আমি তোমাদের একটু বলে দিচ্ছি। নদ এবং নদী, নদ হচ্ছে কি পুরুষবাচক শব্দ আর নদী হচ্ছে স্ত্রীবাচক শব্দ। পুরুষবাচক শব্দ এইখানে আরেকটা সহজভাবে আমরা বলতে পারি, যেমন পুরুষ এবং স্ত্রী এই দুটার মধ্যে
স্ত্রীরা সন্তান জন্ম দান করেন, কিন্তু পুরুষেরা কি সেটা করতে পারে না। তো নদীর ক্ষেত্রে ওই রকম যে যে নদীর শাখা প্রশাখা আছে, নদ বা শাখা প্রশাখা আছে যে সমস্ত নদীর, সেগুলোই হচ্ছে কি নদী বা স্ত্রীবাচক অর্থে ব্যবহার করা হয়। তাহলে যে নদীর শাখা প্রশাখা আছে বা সন্তান জন্মদান ওই স্ত্রীবাচক শব্দের সঙ্গে ওই কাজটা হয়, সেটা হচ্ছে কি নদী। আর পুরুষবাচক শব্দটা হচ্ছে নদ, যেটা কি সন্তান জন্ম দেয় না বা এই নদের কি কোনো শাখা প্রশাখা নাই। এরকম কপোতাক্ষর সঙ্গে আরো কিছু নদ আমাদের আছে, যেমন ব্রহ্মপুত্র নদ, তারপরে আড়িয়াল খাঁ নদ। পুরুষবাচক নামও কিছুটা এর সঙ্গে থাকে। তবে আরেকটা আছে যেমন তিতাস। তিতাসটা কিন্তু একটা নদীর নাম, এটা নদী। তিতাসটা কি একটা ছেলের বা পুরুষবাচক শব্দের মতো মনে হলো কি এটা নদীর নাম। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা নদ এবং নদীর মধ্যে পার্থক্যটা কি বুঝতে পেরেছো। এরকম আরো শব্দ আছে আমাদের পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দ, মানে যেটা পুরুষবাচক সেটাই কি নদ হিসাবে এখানে দেখানো হয়েছে। যার কোনো আর একটা সহজ ভাবে ধরার বিষয় হচ্ছে যে যেই নদীর কোনো শাখা প্রশাখা নাই সেটাকে নদ বলা হয়, আর যেটা শাখা প্রশাখা আছে সেটা হচ্ছে নদী বা স্ত্রীবাচক অর্থে। তাহলে এই কবিতাটি পড়ার আগে আমরা কিছু শব্দার্থ দেখে নেই, তাহলে কি আমাদের পাঠটি বুঝতে সুবিধা হবে। সতত শব্দের অর্থ হচ্ছে সর্বত, সর্বদা। বানানটা ভুল হয়েছে এখানে, আমি দুঃখিত। সতত মানে শব্দের অর্থ হচ্ছে সর্বদা, সবসময়। বিরলে, একান্ত, নিরিবিলি। বিরলে শব্দের অর্থ হচ্ছে একান্ত নিরিবিলিতে। আর নিশা শব্দের অর্থ হচ্ছে রাত্রি, রাত, নিশা। নিশা শব্দের অর্থ রাত্রি। তারপরে দেখো বাড়ি রূপ। বাড়ি রূপ, রূপক কপোতাক্ষ নদ। সাগরকে জল রূপ কর বা রাজস্ব দিচ্ছে। বাড়ি রূপ কর শব্দটা বাড়ি রূপ কর হবে কপোতাক্ষ নদ সাগরকে জল রূপ কর বা রাজস্ব দিচ্ছে। প্রজারা যেমন রাজাকে কর দেই, আমরা কর দেই, রাজস্ব দেয়, সেই ওইরকম কি নদীও সাগরকে কি কর দেয়, তার জলরাশি। আর চতুর্দশপদী কবিতা, এটা হচ্ছে 14 চরণ সমন্বিত ভাব সংহিত সুনির্দিষ্ট কবিতা। 14 চরণ সমন্বিত ভাব সংহিত সুনির্দিষ্ট কবিতাকে বলা হয় চতুর্দশপদী কবিতা। তাহলে এখান থেকে আমি তোমাদের একটু একক কাজ দিচ্ছি, আশা করি তোমরা পারবে। দেখো, কপোতাক্ষ নদ কোন জাতীয় কবিতা? কপোতাক্ষ নদ কোন জাতীয় কবিতা? কি পারছো নিশ্চয়ই? এটা হচ্ছে চতুর্দশপদী কবিতা। কপোতাক্ষ নদ, আমি উত্তরটা বলে দিচ্ছি, চতুর্দশপদী কবিতা। 2 নম্বর প্রশ্নটা দেখো, মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্যের নাম কি? একটু আগেই বললাম, মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য হচ্ছে মেঘনাদ বধ কাব্য। মহাকাব্যের নাম মেঘনাদ বধ কাব্য। তারপরে দেখো, চতুর্দশপদী কবিতা বলতে কি বোঝায়? চতুর্দশপদী মানে 14টা লাইনের কবিতাকে, 14 চরণ, 14 লাইন, 14 মাত্রা, এই কবিতাকে বলা হয় চতুর্দশপদী কবিতা। এখন চলো আমরা, যেহেতু তিনি সনেট লিখেছেন, সনেট বিষয়টা কি এটা আমি তোমাদের একটু বুঝিয়ে দিই। তোমাদের এই কবিতায় পাঠ্যচিত্রিতে অংশ এটা আছে। সনেট রচনা করেছেন, আর এই কবিতাটা কপোতাক্ষ নদ, এই কবিতাটাও কি সনেট জাতীয় কবিতা। তাহলে এই সনেটটা কি সেটা আমরা একটু দেখে নিই। সনেট হচ্ছে, আমি দেখো এক কথা লিখে দিয়েছি, 14 লাইন 14 মাত্রা। এই কবিতাটাও কি আমাদের 14 লাইনেরই আছে। তোমরা লাইনগুলো গুনে দেখো যে 14 চরণের 14 মাত্রা আছে এখানে। আর এটাকে একটু বিশ্লেষণ করলে আমরা পাই যে স্তবক বিন্যাস, বিষয়বস্তু, এই 2 ভাগে ভাগ করা যায় এটাকে। স্তবক বিন্যাসে আছে অষ্টক এবং ষষ্ঠক। অষ্টক হচ্ছে প্রথম 8 লাইন, কবিতার প্রথম 8 লাইনকে বলা হয় অষ্টক, এটাও তোমাদের বইতে লেখা আছে। আর শেষ 6 লাইনকে বলা হয় ষষ্ঠক। এখন 8 এবং
মিলে 14 লাইন হয়ে গেল। তো এই অষ্টকে থাকে বিষয়বস্তুটাকে আবার ভাগ করা হয়েছে দুই ভাগে। যে দুই ভাগে বিষয়বস্তুটাকে ভাগ করা হয়েছে। প্রথম অংশ হচ্ছে ভাবের প্রবর্তনা। এই ভাবের প্রবর্তনাটা হচ্ছে তোমার অষ্টকে। অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা, সূচনা বা শুরুটা থাকে এখানে, মানে কবি কি বলতে চেয়েছেন সেটা বর্ণনাটা থাকে অষ্টকে। আর ষষ্ঠক হচ্ছে ভাবের পরিণতি। পরিণতি মানে আমরা শেষ অংশ বুঝি, বা উপসংহার অংশ যেখানে সমাপ্তি সূচক বোঝায় সেটা হচ্ছে ভাবের পরিণতি। আমি আবার বলছি, দেখো সনেটটা হচ্ছে 14 লাইন 14 মাত্রা। মাত্রাটা কি সেটা আমি তোমাদের বুঝিয়ে দিব। 14 লাইন এবং 14 মাত্রার কবিতাকে বলা হয় সনেট। দুই ভাগে দেখে ভাগ করা হয়। স্তবক বিন্যাসে আমরা লাইন মানে লাইন হিসেবে অষ্টক এবং ষষ্ঠক। প্রথম অংশকে বলা হয় অষ্টক, 8 লাইন। প্রথম 8 লাইনকে বলা হয় অষ্টক এবং শেষের 6 লাইনকে বলা হয় ষষ্ঠক। বিষয়বস্তু হিসেবে দুই ভাগে ভাগ করা হয়েছে, ভাবের প্রবর্তনা এবং ভাবের পরিণতি। আশা করি তোমাদের মনে থাকবে বিষয়টা। এখন আমরা যাব যে মাত্রা দিয়ে বললাম একটু আগে, যে মাত্রাটা আমরা কিভাবে বুঝবো। দেখো মাত্রাটা বুঝতে হলে আমাদের অক্ষরটা জানতে হবে যে অক্ষরটা কি, অক্ষর কি। কবিতার বিন্যাস যখন আমরা করব, কবিতার লাইনের বিন্যাস যে আমরা করব সেটা সিলেবাস বা যেভাবে আমরা ভাঙব। অক্ষর হচ্ছে এক নিঃশ্বাসে যেটুকু বলা যায়, যে বর্ণ বা বর্ণ সমষ্টি, শুধু একটা বর্ণ এখানে না, বর্ণ সমষ্টিও হতে পারে। বর্ণ বা বর্ণ সমষ্টি এক নিঃশ্বাসে উচ্চারণ করা যায়, সেটা হচ্ছে অক্ষর। আর এই অক্ষরগুলিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মুক্তাক্ষর আর একটা হচ্ছে বদ্যাক্ষর। মুক্তাক্ষর, বদ্যাক্ষর। এখানে আবার দিয়েছি স্বরান্ত, মানে মুক্তাক্ষরের শেষে স্বরটা হবে স্বরবর্ণ। যদি স্বরবর্ণ থাকে তাহলে সেটা কি মুক্তাক্ষর, শেষে যদি স্বরবর্ণ থাকে সেটা মুক্তাক্ষর। এবং ইংলিশে কি ভাওয়েল, ভাওয়েল থাকবে। 5টা ভাওয়েল আমরা সকলে জানি, এ ই আই ও ইউ। এই শব্দগুলো যদি আমরা ইংলিশে ভাগ করি শব্দটাকে, তখন কি যদি ভাওয়েল আসে শেষে তাহলে সেটা হবে মুক্তাক্ষর। আর মুক্তাক্ষরের মাত্রা হচ্ছে 1 মাত্রা ধরা হয়। তারপরে বদ্যাক্ষরটা হচ্ছে তোমার ব্যঞ্জনান্ত। এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। যদি শেষে ব্যঞ্জন ধ্বনি আসে তাহলে এটা কি বদ্যাক্ষর হবে। আবার ইংলিশে কনসোনেন্ট আসে তাহলে সেটা কি হবে তোমার বদ্যাক্ষর। আর বদ্যাক্ষরের মাত্রা হচ্ছে 2 মাত্রা আমরা ব্যবহার করি। তো এইভাবে কি আমরা একটা হিসাব করতে পারি যে মুক্তাক্ষর এবং বদ্যাক্ষর কি, এটা আমরা বুঝতে পারলাম। মুক্তাক্ষরে স্বরান্ত থাকে, স্বরধ্বনি শেষে থাকে, সেটা মুক্তাক্ষর। আর ইংলিশে থেকে ভাওয়েল। আর বদ্যাক্ষরে শেষে থাকে ব্যঞ্জন ধ্বনি, আর ইংলিশে থাকবে কনসোনেন্ট ধ্বনি। এটাকে 2 মাত্রা ধরা হয়। আচ্ছা, এখানে আমি একটু উদাহরণ দিয়েছি, দেখো। আচ্ছা, আমি লাইনে দেখাচ্ছি তোমাদের বিষয়টা। মাত্রা বিন্যাস তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে, আশা করছি তাহলে কি সহজে বুঝতে পারবে। আমি এটা লাইনে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে আমরা মাত্রা বিন্যাসটা কিভাবে ধরি। একটু আগে যে আমরা বললাম যে অক্ষর, যে মুক্তাক্ষর স্বরধ্বনি থাকে শেষে, আর বদ্যাক্ষরে কি ব্যঞ্জন ধ্বনি থাকে। তো এটাকে যদি আমরা অব্রতে ভাঙি বানান হিসাবে, তাহলে এটা আমরা কিভাবে লিখবো। স্বতন্ত্র শব্দটা দেখো তো একটু, এস ও স টি ও টি ও, স্বতন্ত্র এইভাবে আসবে, এস ও টি ও টি ও। তাহলে এস এর পরে ও ভাওয়েল, টি এর পরে ও ভাওয়েল, এই তো এটাও কি টি এর পরে ও ভাওয়েল। তাহলে এখানে আমরা কয়টা মাত্রা দিব? 1 1 1, 3 মাত্রা। বুঝতে পেরেছ আশা করি। হে, এইচ ই, তাহলে এখানে ভাওয়েল এসেছে, এটা হবে হে। এটা কি 1 মাত্রা, তাহলে হলো 4 মাত্রা। আর এই শব্দটা দেখো নদ, নদ, এন ও ডি, নদ। এটা কি বদ্যাক্ষর, এটা শেষে কনসোনেন্ট আছে এটা, এবং ব্যঞ্জন ধ্বনি আছে, এটা হচ্ছে বদ্যাক্ষর। তাহলে এটা মাত্রা হবে 2। তাহলে আমাদের এখানে কত হলো? 1 1 1 3 1 4, আর এখানে 2 5 6। তারপরে দেখো টু মি, টি ইউ ভাওয়েল,
ভাওয়েল, এটা এক মাত্রা। মি এম আই ভাওয়েল এসেছে, এটাও কি এক মাত্রা। তাহলে এখানে হলো আমাদের 8 মাত্রা। এই অংশটুকুতে হলো 8 মাত্রা। তারপরে দেখো এখানে পড়ো, পি ও আর ও, পড়ো যদি আমরা বানান দিই, আর র উচ্চারণ করলে প র, পড়ো। র আসে শেষে, এটা কি 2 মাত্রা হবে। প এক মাত্রা, র এক মাত্রা, প র 2 মাত্রা। তারপরে মন, এটা কি আবার মন, একসাথে উচ্চারণ করা হয় এটা। আর যদি আমরা অব্রতে ভেঙে লিখি তাহলে সেটা হবে এম ও আর, মন। শেষে কনসোনেন্ট, তাহলে এটা হবে 2 মাত্রা। তাহলে এখানে 2, এখানে 2 হলো 4। মনে, ম বললে ও আসে এম ও এন ই, মনে এম ও এন ই। আমরা যদি সিলেবাস হিসেবে ভাঙি তাহলে আসে মনে। এটা হচ্ছে তোমার এক মাত্রা, এক মাত্রা, 2 মাত্রা। তাহলে এখানে 6 মাত্রা, আর এখানে হলো তোমার 8 মাত্রা। এই যে হিসাবটা দিয়েছি, তাহলে 8 আর 6 14। তো এই প্রতিটা লাইনে কপোতাক্ষ নদ তোমাদের সামনে আছে, এই কপোতাক্ষ নদের প্রতিটা লাইনে কি 14 মাত্রা। এইভাবে তোমরা বাসায় ভেঙে দেখবা যে একদম মিলে যাবে। তাহলে আশা করি মাত্রা কি সেটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ কবি পরিচিতি পড়লাম, শব্দার্থ পড়লাম, তারপরে সনেট কি বুঝিয়ে দিলাম, মাত্রা, অক্ষর, এই সমস্ত কি তোমাদের বুঝিয়ে দিলাম। এখন আজকে আমি কবিতাটা একটু পড়ে শোনাচ্ছি তোমাদের, তোমরাও কি আমার সঙ্গে পড়ো, কবিতাটি পড়ো। কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্ত। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত যে মতিল নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে, জোড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে, বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তরে, আর কি হে হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, বাড়িরূপ কর তুমি এ মিনতি গাবে, পঙ্গজনের কানে সখে সখারিতে, নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। কবিতাটা বড়, এখানে বোঝার বিষয় ছিল অনেকগুলো। আমরা আবার এর পরবর্তী ক্লাসটাও নিব, সেই ক্লাসে কি আমরা কবিতাটা আলোচনা করিয়ে দেব। সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফিজ।